কোন একজন বিপ্লবী নেতার মৃত্যুর সাথে সাথে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এটা নর্মালি ঘটে না। এটা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মারা গেলেও ঘটে না। কিন্তু শরীফ ওসমান হাদির শাহাদাতের পর মুহূর্তের মধ্যেই প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ঘটনা কাকতালীয় নয়, এটি ঘটবে, ঘটে নাই, কিন্তু যে কোনো মুহূর্তে আপনারা এই খবর পাবেন, কারণ ওরা আমার আপনার ভাই প্রিয় বিপ্লবী উসমান হাদিকে হত্যা করেছে। বিশ্বাস করেন 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে, এই কয়সার কামাল আমাদের ভালো সম্পর্ক ছিল, এই অ্যাটর্নি জেনারেল ও ভালো সম্পর্ক ছিল। আরে ভাই তোরা মানুষের সুদারে মাদার চোদেরা। প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন করে তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে। কোন একজন বিপ্লবী নেতার মৃত্যুর সাথে সাথে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এটা নর্মালি ঘটে না। এটা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মারা গেলেও ঘটে না। কিন্তু শরীফ ওসমান হাদির শাহাদাতের পর মুহূর্তের মধ্যেই প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। তাহলে শরীফ ওসমান হাদির উচ্চতা দুইটা দিক, একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জনপরিসরে জনগণের কাছে, সরকারের কাছে, সিঙ্গাপুর সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে কতটা উচ্চতায়, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে শরীফ ওসমান হাদির আল্লাহর কাছে তিনি যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। তিনি শাহাদাত চেয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়েছে। তিনি হাসতে হাসতে আল্লাহর দরবারে হাজির হবেন, গোছল লাগবে না। বিনা গোছলে শহীদের কবর, হাসর এগুলো নেই। শাহাদাত একটা ব্রিজের মতো, একটা চিমটি কাটার মতো একটু কষ্ট পেয়েছেন, সাথে সাথে আল্লাহর জান্নাতে তিনি চলে গিয়েছেন। শরীফ ওসমান হাদি এটাই চেয়েছেন যে আমি এত মাঝখানের পথ এটা চাই না, আমি চাই সরাসরি আল্লাহর কাছে হাসতে হাসতে চলে যাওয়া। জান্নাতের পাখি হিসেবে উড়ে বেড়াবেন শরীফ ওসমান হাদি, আর দুনিয়ায় যে সম্মান পাচ্ছেন তা তো পাচ্ছেন। তো দর্শক, শরীফ ওসমান হাদির জন্য আপনারা জানেন যে শনিবার একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এটা সাধারণত সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এদের ভাগ্যে জুটে, সাবেক মন্ত্রীর ভাগ্যেও জুটে না যে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, পূর্ণ দিবস রাষ্ট্রীয় শোক, এবং সরকার প্রধানের আলাদা ভাষণ দিয়ে জাতিকে শান্ত থাকার কথা বলা এবং দিক নির্দেশনা দেয়া, এটাও ঘটে না। তো প্রমাণিত হলো যে শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব। শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্বের বিকল্প। শরীফ ওসমান হাদি বাংলাদেশ। অতএব ওসমান হাদিদের বিরুদ্ধে যারা ওসমান হাদিদের ঘেটু পুত্র বলতো, যে ওসমান হাদিদেরকে যারা হত্যাযোগ্য করেছে, যারা ওসমান হাদির জন্য একটা প্রতিবাদ জানাতে প্রতিবাদ সমাবেশে যেতে পারেনি, সে বিএনপি কতটা দুর্ভাগা দল। আমি একটা কথা বলেছি, আবারও বলছি, শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। তারেক রহমান দেশে এসে আলাদা কোনো হাইপ তৈরি করতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন কার্যত খেয়ে দিয়েছে শরীফ ওসমান হাদির শাহাদাত। বাংলাদেশে ক্ষমতায় আসবে শরীফ ওসমান হাদির অনুসারীরা। ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদের মূলোৎপাটন হবে। চারদিকে যে আলামত দেখেন, বাংলাদেশের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ওসমান হাদির শাহাদাতের পর যেভাবে শোক জানিয়েছে, যেভাবে ইন্না লিল্লাহ বলেছে, যেভাবে দোয়া করেছে, বাংলাদেশের কোন ব্যক্তি মারা যাওয়ার পর এতটা হাইপ তৈরি হয়েছে দেখাতে পারবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বা জামাত নেতাদের হত্যা করার পর এরকম হাইপ তৈরি হয়নি, কারণ তখন মত প্রকাশের স্বাধীনতা ছিল না। কিছু লোক বলতেন, মানুষের মনের মধ্যে ক্ষোভ এগুলো ছিল, কিন্তু এটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ঘটনা কাকতালীয় নয়, এটি ঘটবে, ঘটে নাই, কিন্তু যে কোনো মুহূর্তে আপনারা এই খবর পাবেন, কারণ ওরা আমার আপনার ভাই প্রিয় বিপ্লবী উসমান হাদিকে হত্যা করেছে। ওদের কারণে উসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে
এক সপ্তাহ অত্যন্ত কষ্ট করে সিঙ্গাপুরের মাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখানে প্রশ্ন আসতে পারে যে এই যে এত মানুষ, সারা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করলো, আল্লাহ কেন কবুল করলো না? আল্লাহ কি তার বান্দার প্রার্থনা কবুল করে না? অবশ্যই আল্লাহ তার বান্দার প্রার্থনা কবুল করে থাকেন। সেটি তিনি প্রতিদান দিয়ে থাকেন, একটি দৃশ্যমান আর একটি আমাদের লোকচক্ষুর অন্তরালে এমন একটি পুরস্কার বা এমন একটি প্রতিদান তার দেন যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আপনাদের মনে আছে একজন সাহাবী সম্ভবত তাবুকের যুদ্ধে, আমি যদি ভুল না করে থাকি, আপনারা দয়া করে যদি ভুল বলি তাহলে আমার কমেন্টস বক্সে একটু বলে দিবেন। তাবুক যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছিলেন। এর ভিতরে একজন সেনাপতি ছিলেন, তিনি সবেমাত্র সদ্য বিবাহিত, বিবাহ করে এনেছেন। যখন তার স্ত্রীর কাছে তিনি বিদায় চাইতে গিয়েছেন, তার স্ত্রী তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলেছিলেন যে রব্বুল আলামিন, তুমি আমার স্বামীকে গাজী বানিয়ে আমার কাছে ফেরত দিও, তারপরে আমরা আমাদের ফুল সজ্জার রাত পালন করব। তখন ওই সাহাবী সম্ভবত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অথবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের যে কোনো একজন হবেন, স্ত্রীর হাতের উপরে তরবারির উল্টা পাশ দিয়ে মৃদু একটি আঘাত করে বলেছিলেন, তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। একটি যুদ্ধে কখনো 3 জন সেনাপতি হয় না। আমার আগে একজন আছেন, আমার পরে একজন আছেন, আমি মাঝখানে। নিশ্চয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করেছেন এবং সেই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন। সুতরাং তুমি এই প্রার্থনা করো না, তোমার এই প্রার্থনা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমরা প্রার্থনা করেছিলাম, মাবুদ, সমগ্র বাংলাদেশ প্রার্থনা করেছিল, মাবুদ, শরীফ ওসমান হাদিকে তুমি গাজী বানিয়ে আমাদের সামনে ফেরত দাও। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে না, তিনি ওসমান হাদির রক্তের বিনিময়ে, তার প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে চিরজীবনের জন্য আওয়ামী লীগ এবং ভারতের কবর রচনা করার পরিকল্পনা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে রেখেছেন, যার কারণে তিনি ফিরে আসলে এটি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বাস্তবায়ন করতেন না। যার কারণে তিনি বিরাট স্বার্থের কারণে বিরাট কিছু আমাদের দেবার জন্য এই ক্ষুদ্র ত্যাগটুকু, ক্ষুদ্র কষ্টটুকু তিনি আমাদেরকে দিলেন। সুতরাং ওসমান হাদির প্রিয় সহকর্মী এবং তার যারা সহযোদ্ধা, তার যারা সহমর্মী, তার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের কাছে করজোরে মিনতি করি, আপনারা ধৈর্য হারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন ওসমান হাদির প্রাণের বিনিময়ে চিরজীবনের জন্য আওয়ামী লীগ এবং ভারতের জন্য কবর রচনা করে দিয়েছেন। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আবরার ফাহাদকে যখন হত্যা করা হলো, বুয়েটের আবরার ফাহাদকে, আমরা কি কেউ জানতাম যে এই আবরার ফাহাদের রক্ত শেখ হাসিনার কবর রচনা করেছে? আবরার ফাহাদের শাহাদতের ভিতর দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মাটিকে শেখ হাসিনার জন্য হারাম করে দিয়েছে। শেখ হাসিনা এই বাংলার মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। এই বাংলার মাটি শেখ হাসিনার জন্য আর কোনোদিন তার পিঠের নিচে নরম বিছানা হবে না। তাকে ওখানেই মৃত্যুবরণ করতে হবে, ওখানেই তাকে পুড়িয়ে মারা হবে। ওই দেশের নিয়ম অনুযায়ী তাকে হয়তো ওখানেই তারা পুড়িয়ে মারবে, চিতায় পোড়াবে ওখানে। সুতরাং ওসমান হাদির এই আত্মত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের মানুষকে অত্যন্ত বেশি ভালোবাসেন। তিনি বাংলাদেশের মজলুম এই জাতিটাকে, যারা দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী নির্যাতনের, আওয়ামী জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে স্থায়ী একটা শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদিকে আমাদের ভিতর থেকে বাছাই করে তিনি নিয়ে গেছেন। যেমনটি হাসিনার কবর রচিত হবার আগে আবরার ফাহাদকে নিয়ে গিয়েছিলেন। সুতরাং এই থাম্বনেইলটা আমি দিয়েছি, এবার আমি প্রমাণ করে দিচ্ছি যে শেখ হাসিনা হয়তো তিনি আজ এবং কালের ভিতরে বা এই সংবাদ এতক্ষণ শোনার পরে হয়তো আনন্দে উদ্বেলিত হয়ে তিনি এত বেশি নাচানাচি এবং ফুর্তি করেছেন যে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হয়তো আমরা তার মৃত্যুর সংবাদও শুনতে পারি। এর উদাহরণ হচ্ছে তারই এক সময়ের ঘনিষ্ঠ সহচর, তার পারিবারিক যে বন্ধু মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, তার একটা বইতে, আমার ফাঁসি চাই, এই বইতে তিনি লিখেছিলেন যে শেখ হাসিনা যেদিন তার অপছন্দের লোককে, তার শত্রুকে যেদিন তিনি হত্যা করেন, তিনি সেদিন এত বেশি আনন্দ করেন, এত বেশি খান, এত বেশি আহার নিদ্রা করেন যে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান।
তাহলে এটি তো তার রক্তের সাথে মিশে আছে, সুতরাং তিনি এটি করবেন। এইটা করতে গিয়ে হয়তো এই খবর আমাদের কাছে। বিশ্বাস করেন 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে, এই কয়সার কামাল আমাদের ভালো সম্পর্ক ছিল, এই অ্যাটর্নি জেনারেল ও ভালো সম্পর্ক ছিল। আরে ভাই তোরা মানুষের চোদারে, মাদার চোদেরা, মানুষের চোদা তোরা, মানুষ তোদেরকে তোর মারে লাগায় জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে। যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে? একটা মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই থাকে মানে বর্ডার লাইন থাকে, এইটুকু মনুষ্যত্ব বোধ তোরা দেখাইছে। টাকা পয়সার অভাব আছে, কয়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে, বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে। আর কত টাকা লাগবে তোদের? কত টাকা দরকার আছে নাকি আরো? তোরা আওয়ামী লীগের লোকজন রে ঘরে পর্দায় সমানে জামিন করাইছিস। আসিফ নজরুল খানকে বলা সরে বাচ্চা কয় টাকা লাগবে রে তোর? আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাঁচার জন্য, আরো ভালো থাকার জন্য? বল কত মাগি লাগবে, কি লাগবে বল। আসিফ নজরুল এই শুয়োরের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না, এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। শুয়োরের বাচ্চা তুই যা করছিস, তুই যে জাউরামি এই গত 1.5 বছরে করছিস, আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে। আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি, ডিম খাবি, এটা তোর কপালের সাথে একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে এখন। আসিফ নজরুল খানকির ছেলে, তুমি যে বিচারপতিদেরকে যে তুমি করলা, তুমি যে নিয়োগ দিলা, এই বিচারপতিরা তোমার মার শাটার ভিতর দিয়ে আসছিল, মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল? শুয়ারের বাচ্চারা কোথাকার, গায়ে লাগে না খানকির ছেলেরা? এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায়, তারপরে তোরা উপদেষ্টা হয়েছিস, তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে। এই খানকির পোলা, এই যে তাহসান শুয়ারের বাচ্চা 5 তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে, জামিন দিয়ে দিচ্ছে। সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইলো, সেই লোকটারে, সেই মানুষগুলিরও খুন করার জন্য খুনিরে সে জামিন দিল। এবং এরপরে তার কি হবে? এরপরে সে বের হয়ে যাবে, চলে আসবে, সবকিছু তাদের প্রি প্ল্যান্ড, এইভাবেই হয়েছে। এখন ভাই মানসিকভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি আমাদের মাঝে নেই। এটা আসলে আজকের খবর না, যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল, এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয়, সেখানে অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল। তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল, এই এভারকেয়ার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য, এর বাইরে কোনো কিছু না। তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে, তার মানে সরকারের কাছে ছিল, সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল। তারপরেও তার যে খুনি, সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ডিজিএফ এর কয়েকজন কর্মকর্তা, তারপরে ওর নাম কি সেলিম আজাদ ডিএমআই, এরা বৈঠক করে, এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য, তার বের হয়ে যাওয়ার জন্য, তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না। এই ডিজিএফ এর দেওয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না। তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে, সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না। হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন, এই মুহূর্তে তিনি চলে গেছেন, এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন, সবকিছু জানেন, শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন। তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, আমি একজনের নাম বলি, যেমন জুলকারনাইন সাহের, উনি ওনার ফেসবুকে করেছেন, এটা তো ওনার তথ্য না, ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে, এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন। তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন, এখানে এই হচ্ছে, এগুলো দিতে পারেন নাই। ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন, হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন, সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন। সেটা জুলকারনাইন সাহের সহ আরো নিশ্চয়ই অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন, কিন্তু তার আগে তারা দেয়নি। মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার মূল হোতাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন। প্রচন্ড দুর্নীতিপরায়ণ এবং আনস্মার্ট, একটা অদক্ষ, একটা অথর্ব একটা অফিসার ছিল। এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল, তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই, কোনো দিক থেকেই নাই, কোনো দিকে। এর মধ্যে এরকম মানে এই কুখাদ্য আর্মি অফিসার, যে খুব খারাপ অফিসার, সেটাও মনে করেন যে এর মধ্যে এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। তার সাথে দুর্নীতিপরায়ণ, খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভারকেয়ারে, তার পাশে তার মেয়ে, তার বউকে নিয়ে গিয়েছে, দাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে। আরে ভাই তোর তো বুঝতে হবে, এইটুকু জ্ঞান তো তোর থাকা উচিত, জ্ঞান তো নাই, থাকবে কেমনে?
এটা সে এখানে গিয়ে এটা করেছে, টাকা পয়সা তো আছে। ধরেন এই 5 তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে, সারা জীবন 14 গোষ্ঠী বসে খাইতে পারবে। এই দাঁত তো সবসময় কেলাই থাকে। এখন টাকা পয়সা হয়েছে না, এরা এই খুনের সাথে জড়িত। এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট, প্ল্যানিং, আফটার এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে। অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে সরাইতে হবে, সরাইয়া তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে। ব্রিগেডিয়ার দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।